বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হলেন। তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার উল্লেখযোগ্য কারণগুলো হলো দুর্নীতি, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করা, জনসাধারণের আস্থা ভঙ্গ, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ভাইদের পালাতে ও শাস্তি এড়াতে সহযোগিতা করা, সামরিক খাতে অনিয়ম করে কন্ট্রাক্ট পাইয়ে দেয়া এবং সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। এবং আমি অন্য সাধারণ দর্শনের মতো নয় যে আমাকে খুঁজে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২০ মে প্রকাশিত স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের এক প্রেস স্টেটমেন্টে জানানো হয়, বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান 4 স্টার জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন। আহমেদ পরিবার অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অনেকগুলো কারণ জানানো হয়েছে। প্রধান এবং অন্যতম কারণটি হলো দুর্নীতিতে জেনারেল আজিজের সম্পৃক্ততা। দ্বিতীয় কারণ, আজিজ আহমেদ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কুক্ষিগত করেছিলেন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর সাধারণ জনগণের আস্থা কমিয়ে এনেছিলেন। তৃতীয়ত, আজিজ আহমেদ বাংলাদেশে ফৌজদারি অপরাধে অভিযুক্ত তার ভাইদের পালাতে এবং শাস্তি এড়াতে সহযোগিতা করেছিলেন। এটা করতে গিয়েও তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছিলেন। চতুর্থত, অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। পঞ্চমত, সেনাবাহিনীর সাবেক এই প্রধান নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ করেছিলেন। তার পদবি আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র এবং এতে মার্কিন অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো বলে দাবি করা হয়। এছাড়া বাংলাদেশে সরকারি সেবা আরও স্বচ্ছ, নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন, মুদ্রা পাচার ও অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্বিতীয় ধাপে আজ দেশের 156টি উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। 24টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে ইভিএমে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ঢাকার সাভার ও ধামরাই ছাড়াও রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের 3টি উপজেলা, গাজীপুরের 2টি ও মুন্সিগঞ্জের 2টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের শুরুর দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে বাড়ে কিছুটা উপস্থিতি। ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা। প্রথম ভোট আমার দিতে একটু কষ্ট হয়েছে, তারপর ওনারা আমারে দেখাই দিছে, আমি সুন্দরভাবে দিতে পারছি ভোটটা। আগে তো ধরেন আমরা কাগজে ভোট দিতাম, এত সমস্যা হইতো না, বুঝে শুনে দিতে হতাম। এখন তো ইভিএমে দিছি, আসলে অনেক একটু সমস্যা হয়েছে আগে ভোটটা দেওয়ার জন্য। ইভিএমে দিছি, প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছে, পরে ঠিক হয়ে গেছে। দেশের 156টি উপজেলার মধ্যে চাঁদপুর, জামালপুর সহ 24টি উপজেলায় ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইমতিয়াজ আরাফাত ভোট দিয়ে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন। একটি কেন্দ্রে আমি যতটুকু শুনতে পাচ্ছি, ওরা একটু আমার অপোজিট পার্টির প্রবিচার করার চেষ্টা করতেছে। আমি প্রশাসনকে সাথে জানিয়েছি, ওরা সহযোগিতা করতেছে, প্রশাসন থেকে খুবই আন্তরিক আছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়িতে, রাজশাহীর পুঠিয়া, বাগমারা, দুর্গাপুরে, রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে, খুলনার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলায়, বরিশালের মুলাদি ও হিজলায়, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুরে এবং সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় একটানা ভোট গ্রহণ চলছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে সকাল থেকে
কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। কক্সবাজারের ঈদগাহ, পেকুয়া ও চকরিয়া উপজেলায় চলছে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ। খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, আমাদের মানে ভোটের পরিবেশ এমনি খুব সুন্দর, আর প্রশাসনও অনেক হেল্পফুল। আলহামদুলিল্লাহ ভোট অনেক ভালো হচ্ছে এবং প্রশাসন অনেক তৎপর। এছাড়া মাগুরা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, নওগাঁ, রাজবাড়ী, নরসিংদী, নাটোর, মৌলভীবাজার, ঝিনাইদহ, মেহেরপুর সহ বিভিন্ন উপজেলায় চলছে একটানা ভোট গ্রহণ। তবে এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর সংগ্রহে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আমাদের সহকর্মীরা আছেন। আমরা প্রথমেই যাব মুন্সিগঞ্জের লৌহজংয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল হাসান। ইমরুল, সকাল থেকে তো বেলা অনেকটাই গড়িয়েছে, তো সকালের চেয়ে ঠিক এই মুহূর্তে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত কত সংখ্যক ভোট পড়েছে বলে মনে হচ্ছে? দর্শক, আমরা কিছুক্ষণ পর মুন্সিগঞ্জে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জ, রূপগঞ্জ উপজেলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর কি তথ্য আছে এই নিয়ে আপনার কাছে? লীনা, আসলে ভোটার উপস্থিতি এই মুহূর্তে বলা যায় যে একেবারেই কম। হাতে গোনা কিছু ভোটার আসলে তারা আসছেন ভোট দেওয়ার জন্য। তবে সকালের দিকে আমরা যে দৃশ্যটি দেখেছি যে ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল। তবে এই বিষয়ে আসলে আমার নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটা বলছেন যে আসলে দুপুরের পরে হয়তো কিছু ভোটার আবার এই কেন্দ্রগুলোতে আসবেন, ভোট দিবেন। তো আমি যেই উপজেলাটিতে রয়েছি, রূপগঞ্জে, এখানে আসলে মূলত দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, তিনি দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আবু হোসেন, যিনি আনারস মার্কা নিয়ে প্রার্থিতা করছেন। মূলত এই দুজন প্রার্থীরই ভোট আসলে এই রূপগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে, এবং বাকি যে দুজন ভাইস চেয়ারম্যান রয়েছেন, একজন মহিলা এবং একজন পুরুষ, এই মহিলা এবং পুরুষ কিন্তু এই রূপগঞ্জে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। তো এই মুহূর্তে আসলে আমরা যেটি দেখছি যে কিছু ভোটাররা আসলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে এই বিষয়টি হচ্ছে, আমরা যেটা বলছিলাম এর আগের খবরগুলোতে, যে আসলে আমরা এখানে দেখছি যে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা আসলে গণমাধ্যমের ক্যামেরা দেখেই তারা আসলে মূলত এই নারীদের বা পুরুষদের দীর্ঘ লাইন তৈরি করার আসলে একটি চেষ্টা করছেন। আর সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলা যায়, আসলে কোনো ধরনের অপ্রীতিকর খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ভোটের পরিবেশ কিন্তু সুষ্ঠু রয়েছে, কিন্তু স্থানীয় ভোটে যে ধরনের আমেজ থাকে মানুষের মধ্যে, এক ধরনের উৎসাহ উদ্দীপনা থাকে, সেই আমেজ কিন্তু আমরা লক্ষ্য করছি না। এছাড়া আরেকটি বিষয় বলি যে এই রূপগঞ্জে প্রায় 3,90,000 ভোটার কিন্তু এখানে রয়েছেন, এবং এই ভোটাররা আসলে আজ বিকেল 4টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো সবকিছু মিলে লীনা বলা যায় যে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই 6ষ্ঠ উপজেলা নির্বাচনের যে দ্বিতীয় দফের ভোট, সেই দ্বিতীয় দফের ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আজকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে জানছিলাম সেখানকার উপজেলা নির্বাচনের খবর। দর্শক, এবারে আমরা যাব মুন্সিগঞ্জের লৌহজংয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল হাসান। ইমরুল, সকাল থেকে বেলা অনেকটাই গড়িয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে সকালের চেয়ে এই মুহূর্তে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং কত সংখ্যক ভোট পড়েছে বলে মনে হচ্ছে আপনার? লীনা, প্রথম 2 ঘন্টায় যে ভোটার উপস্থিতি আমরা দেখেছিলাম, সর্বশেষ 2 ঘন্টা তার তুলনায় কিছুটা ভোটার উপস্থিতি আমরা কম দেখেছি। এখন পর্যন্ত আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়নের বন সেমন্ত প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটিতে প্রথম 4 ঘন্টা অতিবাহিত হয়েছে ভোট গ্রহণের। এখন পর্যন্ত এখানে 27% কিছু বেশি ভোট পড়েছে। এখানে প্রথম 2 ঘন্টা এখানে 15-16% ভোট পড়েছিল, এবং আমরা আশপাশের অন্যান্য কেন্দ্র দেখেছি যে প্রথম 10টা পর্যন্ত যে ভোট পড়ার হার, তার তুলনায় আসলে পরের 2 ঘন্টায় আসলে ভোট
পড়ার হার কিছুটা কমেছে, যদিও কিছু কিছু এলাকায় আগে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি 30% মতো পড়েছে। যেহেতু বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না, সেটি একটি কারণ হতে পারে। তবে আওয়ামী লীগের এখানে দুজন শক্ত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার, উনি প্রার্থী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক BM শোয়েব। তাদের মধ্যে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটি আমরা সকাল থেকে ঘুরে এখানকার যা ভোটার এবং সাধারণ মানুষ এবং পর্যবেক্ষক যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা এমনটি তথ্য পেয়েছি। ভোটের আগে 2-3 দিন প্রচারণা শেষ হওয়ার 2-3 দিন আগে একটি টেনশন ছিল, একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছিল, হামলা ঘটনা ঘটেছিল। তবে আজকে নির্বাচনের দিন কোনো এখন পর্যন্ত তেমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনো প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। লীনা, জানছিলাম মুন্সিগঞ্জ থেকে সেখানকার উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। এভারেস্ট জয়ের 2 দিন পর বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করলেন চট্টগ্রামের সন্তান চিকিৎসক বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী জয় করলেন লোৎসে সামিট। বাংলাদেশ সময় সকাল 6টা 5 বাবর আরোহণ করেন শৃঙ্গ লোৎসে। এ সময় বাবর আলী 27,940 ফুট উচ্চতা অতিক্রম করেন। এর আগে বাংলাদেশ থেকে এভারেস্ট আরোহণ করলেও একই অভিযানে এভারেস্ট এবং লোৎসে আরোহণের চেষ্টা হয়নি। সেই চ্যালেঞ্জ নিয়ে গত বেশ কয়েক বছর ধরে নিজেকে হিমালয়ের নানা চূড়ায় অভিযানের জন্য প্রস্তুত করে সফল হন বাবর। বাবর এখন নেমে আসা শুরু করেছেন। গত 1 এপ্রিল হিমালয় অভিযানের জন্য কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কী অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। উপজেলা নির্বাচনের খবর সংগ্রহে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাচ্ছি মুন্সিগঞ্জের লোহজঙ্গে, সেখানে আছেন ইমরুল হাসান। ইমরুল, ভোট কেমন চলছে? কোনো গোলযোগের খবর কি আছে? মিতা, 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। মুন্সিগঞ্জে 2টি উপজেলা আজকে নির্বাচন হচ্ছে। লোহজঙ্গে আমি এই মুহূর্তে আছি, পার্শ্ববর্তী একটি উপজেলা রয়েছে টঙ্গিবাড়ি। তো কোনো উপজেলা থেকে এখন পর্যন্ত আসলে অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। একেবারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও আসলে কোনো অনিয়মের অভিযোগ তোলা হয়নি। একে অন্যের বিরুদ্ধে যে অভিযোগ আমরা বিভিন্ন সময় দেখি যে এজেন্টদের বের করা দেওয়া, এই ধরনের কোনো অভিযোগও বা কোনো প্রার্থীর পক্ষ থেকে করা হয়নি। আর আমি যেই সকাল থেকেই সেখানে সারা দেশ থেকে যে তথ্য আমরা নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে তার তুলনায় এইখানে মোটামুটি ভোটার উপস্থিতি আমরা সারা দেশের তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছি। এখানে 6 ঘন্টা এখন পর্যন্ত প্রায় 45% মতো ভোট পড়েছে। এমনকি পার্শ্ববর্তী যে উপজেলাটির কথা উল্লেখ করলাম টঙ্গিবাড়ি, সেখান থেকেও প্রায় এখানে অনেক ভোট বেশি পড়েছে। সেখানে আমরা বেলা 1টা পর্যন্ত খোঁজ নিয়েছিলাম, সেখানে 20% কিছু বেশি ভোট পড়েছে। মিতা, ইমরুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবার যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জোনায়েদ আল হাবিব। জোনায়েদ, সোনারগাঁও উপজেলা থেকে কোথাও কোনো উত্তেজনার খবর পাওয়া গেছে কি? আর এখন পর্যন্ত ভোট পড়ার হার কেমন দেখছেন? মিতা, আসলে নারায়ণগঞ্জের মূলত 3টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলা হচ্ছে রূপগঞ্জ, 2500 এবং সোনারগাঁও উপজেলা। এই মুহূর্তে আমি আসলে সোনারগাঁও উপজেলার একটি কেন্দ্রে অবস্থান করছি, যেখানে আমরা আসলে দেখছি যে সকালে ছিল, তো এখন ভোটার উপস্থিতি বলা যায় একেবারেই শূন্যের কোঠায়। 2-1 ভোটার হঠাৎ করে আসছেন আসলে ভোট প্রদানের জন্য। তো এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা বলছেন সকালে 12টা নাগাদ এখানে তারা বলছেন যে প্রায় 33% ভোট পড়েছে বলে আসলে প্রিজাইডিং কর্মকর্তা দাবি করেছেন।
তো এর আগে আমরা সকালে ছিলাম আসলে রূপগঞ্জ উপজেলায়, সেখানে ভোটার উপস্থিতি আমাদের যেটা চোখে পড়েছে একেবারেই কম। আসলে আমি 12টার সময় ওখানে অবস্থান করছিলাম, তখনকার যে তথ্য আমার কাছে ছিল যে 12টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে 8-9% মতো ভোট পড়েছে। তো আসলে স্থানীয় নির্বাচন যেভাবে উৎসব মুখর হওয়ার কথা বা সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করেন, তো এবারে উপজেলা নির্বাচনে আমাদের আসলে তেমনটি চোখে পড়েনি এবং সাধারণ মানুষ আসলে যারা ভোট দেননি, ভোট দিতে আসেননি, বিভিন্ন বাজারে আসলে তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন মূলত আসলে আপনি জানেন যে নির্বাচনে বড় যে বিরোধী দল রয়েছে বাংলাদেশে বিএনপি আসলে অংশগ্রহণ করেনি। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের বিভিন্ন সারির নেতা তারা, তো মূলত তারা যেটা বলছেন যে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচন, সে নির্বাচন আসলে তারা দেখছেন না বা তাদের নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ নেই, যে কারণে আসলে তারা ভোট দিতে আগ্রহ প্রকাশ করছেন না। এছাড়া যদি আপনি নির্বাচনের পরিবেশ নিয়ে বলি, পরিবেশ কিন্তু একেবারেই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলার কোনো কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর আমরা পাইনি এবং কোনো প্রার্থীও এই ধরনের কোনো অভিযোগও তারা করেননি। তো মিতা, এই ছিল এখন পর্যন্ত উপজেলা নির্বাচনের সবশেষ খবর। জানছিলাম মুন্সিগঞ্জ ও সোনারগাঁও থেকে উপজেলা নির্বাচনের খবর। ভোট গ্রহণের প্রথম 4 ঘন্টায় 17% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ ইসি সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা 10,000 ভোট কেন্দ্রের যে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী প্রদত্ত ভোটের হার দুপুর 12টা পর্যন্ত 16.94%। 12টা পর্যন্ত নিয়েছি, যেটা আপনারা সবাই জানেন যে সাধারণত আমাদের গ্রামের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি 2টার পর থেকে বাড়ে। যেমন সকাল 9টার পরে কিন্তু অনেক জায়গাতেই ভোটারদের উপস্থিতি কম ছিল, কিন্তু 12টার সময় আপনাদেরই সহকর্মীরা যারা লাইভ দেখাচ্ছিলেন, বিশেষ করে নারায়ণগঞ্জের 2টো লাইভ আমি দেখতেছিলাম, সেখানে আপনাদের সহকর্মী বলতেছিলেন যে সকালে যে হারে উপস্থিতি ছিল এখন তা থেকে অনেক অনেক গুণ বেশি। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের রাজনৈতিক অধিকার, সুষ্ঠু নির্বাচনের জন্যই তাদের আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগোবার প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এর আগেও কয়েকজনের নামে নিষেধাজ্ঞা দিলেও তাতে সরকারের ভয়ঙ্কর যাত্রা থামানো যায়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার কারণেই আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। কাদের সাহেব কিন্তু তার আগে বলেছেন যে নির্বাচন হচ্ছে না, এখানে আওয়ামী লীগ যেভাবে চাইবে, সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে। তা আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা চাই যে মানুষ তাদের যে প্রতিনিধি নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারুক, ভোট দিক, যাকে ক্ষমতায় নিয়ে আসবে তাকেই আমরা মেনে নেব। বর্তমান সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণেই অর্থনীতি ও সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। দেখেওছে রীতিমধ্যে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে। বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত বিজয়ের জন্য জনগণকে প্রকাশ্যে আন্দোলনে নামার কথাও বলেন তিনি। কোথায় যুবকেরা? এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি আসে না। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতার বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান 128তম। আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19 বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা প্রতিবেদন 2023 প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায়। আজ রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই সূচকে বাংলাদেশের স্কোর 12, সর্বোচ্চ 95 নিয়ে এই তালিকায় শীর্ষে আছে ডেনমার্ক। আর তালিকায় 0 স্কোর নিয়ে সবার নিচে অবস্থান করছে উত্তর কোরিয়া। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিক সোহরাব হাসান বলেন, সংকটের চেয়েও গণমাধ্যম এখন বিপদে আছে, আর এজন্য তিনি ডিজিটাল নিরাপত্তা আইনকে দায়ী করেন।
ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন, অনুভূতি আর ধ্যানে লীন হওয়ার পাশাপাশি মেডিটেশন চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। ঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশ নেন ধ্যানপ্রেমী নানা পেশার নানা বয়সী মানুষ। এ সময় আলোচকরা বলেন, ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষের রূপান্তর সম্ভব। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর। কোনো চুরি ডাকাতি নেই, ছিনতাই নেই। ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। এখন যাবৎ চাঁদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, ইভিএম এর মাধ্যমে তো ভোট গ্রহণ হলো, তো গণনার কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, চাঁদপুরের 3টি উপজেলা হাজীগঞ্জ, চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায় মোট 287টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টা বাজে। এখন আমরা এই যেই কেন্দ্র রয়েছি, শাহরাস্তি উপজেলার একটি কেন্দ্র রয়েছি। এখানে ভোট গণনা শেষে কিন্তু এখন হচ্ছে যে যেই ইভিএম, ইলেকট্রিক মেশিন ইভিএম রয়েছে, সেগুলো কিন্তু এখন দিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। চাঁদপুরে এই 3টি উপজেলায় মোট 26 জন প্রার্থী কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো জেলা রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিকেল 3:30 পর্যন্ত যে চাঁদপুর সদরে 25% ভোট কাস্ট হয়েছে এবং হাজীগঞ্জে হয়েছে 15%, এবং সবশেষ শাহরাস্তি উপজেলা যেটা রয়েছে সেটা 23% ভোট কাস্ট হয়েছে। এবং 4টার পরে নির্বাচনী শেষ সময় বলা যাবে যে আসলে পরবর্তীতে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। তো এখন নির্বাচন যে কেন্দ্রে রয়েছে, কেন্দ্রের ভিতরে এবং বাইরে যে ভোটাররা রয়েছেন তাদের পছন্দের প্রার্থীর জন্য কিন্তু নির্বাচন যে ভোট গণনা সেটার ফলাফলের জন্য কিন্তু অপেক্ষা করছেন। এক প্রকার উৎসব মুখর পরিবেশে চাঁদপুরের যে 3টি উপজেলা রয়েছে সেই উপজেলায় নির্বাচনী ভোট গ্রহণ শেষ হলো। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো বলা চলে শেষ মুহূর্তে এসে ভোটার এবং প্রার্থীদের মাঝে একরকম উৎসব মুখর পরিবেশ চলছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর নির্বাচনী প্রচারণা এই সর্বশেষ। জসিন্তা, সেনাপ্রধান হিসেবে নিয়োগকারীদের বিব্রত করতেই অবসরে 3 বছর পর স্যাংশন দেওয়া হয়েছে বলে মনে করেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সোমবার রাজধানী মিরপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগে তার বিরুদ্ধে এমন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না, তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। আমি আমেরিকা, তারা যেতে দিবেন, আমি যাব না, এই তো আর কি। আন্তর্জাতিক বিষয়ে আপনার সুনাম যতটুকু আছে আমি ওইটার ভিতরেই থাকি। এত বড় করে হলে চিন্তা করতে চাই কেন? দুনিয়াটা অনেক বড়। আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো বা এখনও বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম না। আর সেনাবাহিনীর যে কোনো হার্ডওয়্যারের এই সমস্ত কন্ট্রাক্ট করতে হলে ডিজিডিবির মাধ্যমে যেতে হয়। তো তাদের কোনো লাইসেন্স আছে? আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। আমি তো এখন ইউনিফর্মে নাই, খোঁজ দেন তাদের আমার কোনো ভাইয়ের নামে কোনো লাইসেন্স আছে কি না। আল জাজিরা, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন। এই দুইটা যে অভিযোগ এখানে যেটা লেখা আছে, এই দুইটা আর কি ওইখানে ইয়েতে পেয়েছিলেন ওইখানে আল জাজিরাতে, এই দুইটা, এই যে আমার যে এই যে মিলিটারি হার্ডওয়্যারের বিষয়। প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হতে চাইলে স্থানীয় সংসদ সদস্যের মনোনয়ন নেয়ার প্রয়োজন নেই বলে রায় দিয়েছে হাইকোর্ট। 2019 সালের 6 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হতে চাইলে স্থানীয় সংসদ সদস্যের মনোনয়ন প্রয়োজন হবে। এই সংক্রান্ত ধারাটি অসাংবিধানিক ঘোষণা করেছে হাইকোর্ট। আজকে যে আদেশটি আমাদের হাতে এসছে, সেই আদেশের মাধ্যমে মাননীয় হাইকোর্ট বিভাগ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে অভিভাবকদের পক্ষ থেকে কেউ নির্বাচিত হলে তাকে প্রেসিডেন্ট করার ক্ষেত্রে বা সদস্য করার ক্ষেত্রে এমপিদের কোনো মনোনয়ন প্রয়োজন নেই এবং মনোনয়ন চাওয়ার যে বিধানটি ছিল সেই বিধানটিকে অসাংবিধানিক ঘোষণা করা হয়।
ভারতে 2 বছর কারাভোগের পর 8 বাংলাদেশি যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। সোমবার রাতে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম জানান, ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে দালালরা গত 2.5 বছর আগে তাদের ভারতের কলকাতা শহরে নিয়ে যায়। পরে কলকাতা শিয়ালদহ রেল স্টেশনে তাদের রেখে পালিয়ে যায় দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। আদালত তাদের 2 বছরের কারাদণ্ড দেয়। Former Bangladesh Army Chief Retired General Aziz Ahmed said the travel ban imposed on him and his family could have been done to embarrass or discredit the government. During a briefing on Tuesday, he criticized the allegations brought against him, saying those were irrelevant. Aziz vehemently denied any involvement in the accusations brought against him and asserted that he possesses all the necessary documentation to prove his innocence regarding allegations of lobbying for his brother. আমাকে কিছু বলা যেমন হলো আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। আমি আমেরিকা তারা যেতে দিবেন আমি যাব না, এই তো আর কি। আন্তর্জাতিক বিষয়ে আপনার সুনাম যতটুকু আছে আমি ওইটার ভিতরেই থাকি। এত বড় করে হলে চিন্তা করতে চাই কেন? দুনিয়াটা অনেক বড়। আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো বা এখনও বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম না। আর সেনাবাহিনীর যে কোনো হার্ডওয়্যারের এই সমস্ত কন্ট্যাক্ট করতে হলে ডিজিডিবির মাধ্যমে যেতে হয়। তো তাদের কোনো লাইসেন্স আছে? আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। আমি তো এখন ইউনিফর্মে নাই, খোঁজ দেন তাদের আমার কোনো ভাইয়ের নামে কোনো লাইসেন্স আছে কি না। আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন। এই দুইটা যে অভিযোগ এখানে যেটা লেখা আছে, এই দুইটা আর কি ওইখানে ইয়েতে পেয়েছিলেন ওইখানে আল জাজিরাতে। এই দুইটা এই যে আমার যে এই যে মিলিটারি হার্ডওয়্যারের বিষয় এটাও ছিল ওইখানে, এবং ওই যে আমার ভাইদেরকে হেল্প করেছি ওইটাও ছিল ওইখানে। আরেকটু হলো বিশদ, আরও অনেক অভিযোগ ছিল, বাট এই দুইটা অভিযোগ কিন্তু ওইখানে ছিল। তো আমি বলতে চাচ্ছি যে এটার সূত্রটা হলো ওইখান থেকে। The Bangladesh embassy in Washington was informed by the U.S. State Department about the upcoming travel ban against former Army Chief General Aziz beforehand. Foreign Minister Dr. Hassan Mahmood said today. Speaking to reporters at an event at the Dhaka Reporters Unity, he also said the U.S. had issued a travel ban against the former Army chief, not a visa ban as was previously known. Answering journalists' question, he said they have ongoing communication with the U.S. Bangladesh is working together with the U.S. in areas such as combating corruption, counterterrorism, and human rights. Regarding the government's next steps regarding the travel ban, he said this is a matter concerning the military. As it concerns the military, he does not want to comment on it right now. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said the ruling party does not care about the sanctions against former Army Chief Retired General Aziz Ahmed, as they still haven't stopped their misdeeds. Speaking at an event in the Dhaka Reporters Unity, he said democracy is being destroyed and there is corruption. The government has used all institutions, including law enforcement, army, and the judiciary, to suppress opposition leaders and workers. He said, although many were happy with the sanctions against the former chief, it was a delusion. Such actions have also been taken against RAB. If they can't clean their own house, no one will come to do it for them. They will defeat ruling regime through votes if there is a fair election, he said. দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। এখন দেখেন এই যে আপনার আজকেই খবর এসছে, আপনার সবাই হয়তো দেখেওছেন ইতিমধ্যে, যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে। র্যাবের বিরুদ্ধে হয়েছে আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে।
দুর্নীতি, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করা সহ বেশ কিছু অভিযোগ এনে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এদিকে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জেনারেল আজিজ বলেছেন, সরকারকে বিব্রত করতেই এমন নিষেধাজ্ঞা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। আমি আমেরিকা তারা যেতে দিবেন, আমি যাব না, এই তো। আর কি আন্তর্জাতিক বিষয়ে আপনার সুনাম যতটুকু আছে আমি ওইটার ভিতরেই থাকি। এত বড় করে হলে চিন্তা করতে চাই কেন? দুনিয়াটা অনেক বড়। নিজ এবং পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ। সেই সাথে নিষেধাজ্ঞার কারণ এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এই বিবৃতিতে সাধারণ মানুষের আস্থা ভঙ্গ, ফৌজদারি অপরাধে অভিযুক্ত দুই ভাইকে পালাতে ও শাস্তি এড়াতে সহযোগিতা করা, সামরিক খাতে দুর্নীতি এবং সরকারি নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাজধানীতে নিজ বাসভবনে তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো বা এখনো বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম না। আর সেনাবাহিনীর যে কোনো হার্ডওয়্যারের এই সমস্ত কন্ট্রাক্ট করতে হলে ডিজিডিপির মাধ্যমে যেতে হয়। তো তাদের কোনো লাইসেন্স আছে? আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। আমি তো এখন ইউনিফর্মে নাই, খোঁজ দেন তাদের আমার কোনো ভাইয়ের নামে কোনো লাইসেন্স আছে কিনা। আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন, মিলিটারি হার্ডওয়্যারের বিষয় এটাও ছিল ওইখানে। এবং ওই যে আমার ভাইদেরকে হেল্প করেছি ওইটাও ছিল ওইখানে। আরেকটু হলো বিশদ, আরও অনেক অভিযোগ ছিল, বাট এই দুটো অভিযোগ কিন্তু ওইখানে ছিল। তো আমি বলতে চাচ্ছি যে এটার সূত্রটা হলো ওইখান থেকে। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে জানায়, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট 7031C ধারা তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী হবে। অপরাধী পরিবার। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য যে ভিসা নীতি দিয়েছে তার অধীনে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কী অভিযোগে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তামজিদ সুমনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 20 মে প্রকাশিত প্রেস স্টেটমেন্টের মাধ্যমে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বাংলাদেশের জন্য যে ভিসা নীতি রয়েছে তার অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। পাবলিক করার আগে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তার যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি, অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করতে চাই এবং করব। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণ আনুষ্ঠানিকভাবে এখনও বাংলাদেশকে জানায়নি যুক্তরাষ্ট্র। না, এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে মন্ত্রীরা বলেন, সেনাবাহিনীর বিষয় হওয়ায় এখনই তারা কোনো মন্তব্য করতে চান না। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
বড় একটি রাজনৈতিক দল ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কমেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন শেষে এক ব্রিফিংয়ে তিনি দাবি করেন, নির্বাচন ব্যবস্থায় কোনো সমস্যা নেই, রাজনৈতিক সংকটেই ভোটার কমছে। 30% বেশি ভোট পড়তে পারে জানিয়ে সিইসি বলেন, এটি সন্তোষজনক নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল ৮ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়ার হার কমের জন্য তাপপ্রবাহ কৃষকদের ধান কাটাকে কারণ হিসাবে উল্লেখ করলেও প্রধান নির্বাচন কমিশনার দ্বিতীয় দফার ভোটের হার কম হওয়ার জন্য দুষলেন বড় রাজনৈতিক দলের ভোটে না আসাকে। একটি যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতি। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি ভোট পড়ার সঠিক হার তুলে ধরতে হিমশিম খান। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এতে 30+ হতে পারে এখন পর্যন্ত। তবে একেবারেই সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল পাবেন। রাজনৈতিক সংকট নিরসন ছাড়া ভোট সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য সিইসির। আগামীতে রাজনীতিতে যে সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে, ভোটাররা উৎসাহিত হবে, ভোট আরও উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন। রাজনৈতিক সংকট নিরসনে সব মহলের দৃষ্টি আকর্ষণ করেন কাজী হাবিবুল আওয়াল। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিবের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান বাকশাল কমিটিতে বঙ্গবন্ধুকে অনুরোধ করে সদস্যপদ নিয়েছিলেন। উপজেলা নির্বাচন নিয়ে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক। সেই সাথে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলার ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাত্র ৩০% ভোটার উপস্থিতি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। এ সময় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে চ্যালেঞ্জ ছুড়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফখরুল সাহেবরা যত মিথ্যাচারী করুক, তথ্য প্রমাণ তো আছে। তখন সেনাপ্রধানের বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের, আওয়ামী লীগের সদস্য হওয়ার বিধান ছিল। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে। সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের অধীনে। কোনো রকম সহিংসতা ছাড়াই উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপির আমলে রক্তপাতহীন কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতা সূচকে 12 স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 128তম। আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19-এর বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এই প্রতিবেদনে দেশের সংকটজনক পরিস্থিতি যথার্থভাবে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন রকনউদ্দিন।
মত প্রকাশের স্বাধীনতা কোন দেশে কোন পর্যায়ে আছে তা নিয়ে বছর বছর প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19। বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক এবছর এই প্রতিবেদন মঙ্গলবার বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো তা প্রকাশ করল আর্টিকেল 19। তাদের হিসেবে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 128তম। আর মানহানি মামলা দিয়ে হয়রানির সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নেতিবাচক। 95 স্কোর নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক এবং 0 স্কোর নিয়ে সবার নিচে উত্তর কোরিয়া। এখন হচ্ছে যে সমালোচনা শৈবার মতো সংস্কৃতির সেটি ঘাটতি, আর হচ্ছে সুপ্ত মেসেজ জারি করতে থাকবে বলে বা বার্তাবাহকে ঘায়ল করে এই সংস্কৃতির সংমিশ্রণে ফেলে আমাদের এই যে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশের মত প্রকাশের চিত্র সেটি কিন্তু যথার্থভাবে প্রতিফলিত হয়ে যায়। দেশে সবার জন্য আইন সমান নয় ও মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের ভয়ের সংস্কৃতি আছে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, এবং তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয়, কিন্তু বিপদ একই রকম, ভয় একই রকম। ভয়ের সংস্কৃতিটা রয়ে গেছে। এখন এই ভয়ের সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে এই ক্রম অবনতি ঘটতে থাকবে। সরকারের মনস্তত্ত্বটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে ফেলা, এবং এই নিয়ন্ত্রণটা সরকার কেন করতে চায়? সরকার কি সত্যিকারই নিজেকে গণতান্ত্রিক দাবি করে? যদি সত্যিই গণতান্ত্রিক দাবি করে তাহলে বিরোধী মত কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না। দক্ষিণ এশিয়ায় ভারত ও আফগানিস্তানের সাথে বাংলাদেশও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সংকটজনক অবস্থানে আছে। ভুটান ও পাকিস্তান আছে অতি বাধাগ্রস্ত, আর নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা আছে বাধাগ্রস্ত শ্রেণীর তালিকায়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানি ঈদের আগে নতুন করে ভোজ্য তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ডলারের দাম বেড়ে গেলেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। ভোজ্য তেল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পাইকারি ব্যবসায়ীরা পুরনো দামই ভোজ্য তেল বিক্রি করবেন, ফলে খুচরা বাজারেও চলমান দামে তেল পাওয়া যাবে। ঈদে যাতে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে সেজন্য প্রধানমন্ত্রী বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এছাড়া আলু ও পেঁয়াজের দামের বিষয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সাথেও কথা হবে বলে জানান তিনি। আইন দ্বারা কৃষি বিপণন ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। ভোজ্য তেলের আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না। আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। আমাদের কোনো পণ্যের ঘাটতি নাই, কোনো দিক থেকে আমাদের কোনো জিনিসের ঘাটতি ইনশাল্লাহ আগামী ঈদ পর্যন্ত থাকবে না। আগামী সপ্তাহ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে জন্ম নেয়া এডিস মশার লার্ভা নিধনের জন্য বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সকালে নগর ভবনে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা জানান তিনি। মেয়র তাপস জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কোনো জায়গায় যদি এডিস মশার লার্ভার অস্তিত্ব খবর কেউ জানায় তাহলে 15 মিনিটের মধ্যে সেখানে গিয়ে লার্ভা নিধন করা হবে। এছাড়া সার্বিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নগরবাসীদের সহযোগিতা কামনা করেন মেয়র তাপস। আগামী সপ্তাহ থেকে আমরা পর্যায়ক্রমে এই আপনাদের প্রাথমিক পর্যায়ে আমরা পুলিশের থানা হতে পারে, আপনারা দেখেছেন বিভিন্ন আবাসন, গণপূর্ত এবং অন্যান্য সংস্থা কর্তৃপক্ষের বিভিন্ন আবাসন স্থলগুলো হতে পারে, বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, আমরা উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, এভাবে আমরা সূচি করে স্থাপনাগুলোকে চিহ্নিত করে আমরা বর্ষা মৌসুম, আমরা পহেলা আষাঢ় বর্ষা মৌসুমকে আমরা মৌসুম শুরু ধরি, তার আগেই আমরা এই কার্যক্রম এক দফা যদি আমরা শেষ করতে পারি